মুরাদ হাসান হারালেন জেলা আওয়ামী লীগের পদ, যোগ্যতা হারিয়েছেন সংসদ সদস্য পদেরও। আওয়ামী লীগ হচ্ছে একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের প্রত্যেকটি সিদ্ধান্ত চূড়ান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে গ্রহণ করা হয়। যদি উনি সাজাপ্রাপ্ত হয় তখন ওনার অটোমেটিক সংসদ সদস্য পদটা সিজড হয়ে যাবে। মুরাদ কাণ্ডে বিব্রত আওয়ামী লীগ। বিভিন্ন ঘটনা এবং কর্মকাণ্ডে গত ৩ মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল। অপরাধ করে কেউ ছাড় পাবে না। শেখ হাসিনার সরকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে চিত্রনায়ক ইমন, খোঁজ চলছে ইউটিউবার নাহিদের। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আর অন্যান্য শীর্ষ সংবাদ। লুণ্ঠন সহ অমীমাংসী ইস্যু সমাধানে এখনও পথ খুঁজছে বাংলাদেশ ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হর্ষবর্ধন শ্রীংলার বৈঠক। এবং বছর জুড়ে স্থায়ী হচ্ছে ডেঙ্গু। এডিসের জীবনচক্রে আসছে পরিবর্তন। চলতি বছর প্রাণহানি ১০০। ২২ ডিসেম্বর থেকে মশা নিধনে মাঠে নামবে উত্তর সিটি কর্পোরেশন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর জামালপুর জেলা আওয়ামী লীগের পদও হারিয়েছেন ডাক্তার মুরাদ হাসান। তার পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মুরাদ হাসানের কিছু কথা সরকার এবং দলকে বিব্রত করেছে। সংসদ সদস্য হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত স্পিকারের বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবারের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগের নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর। ওই দিন সকালেই ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্র নিজ দপ্তরে পাঠান মুরাদ হাসান। সেই পদত্যাগপত্র ভুল করেছেন তিনি। ২০১৯ সালের ১৯ মে থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা সত্ত্বেও পদত্যাগপত্রে উল্লেখ করেন ১৯ মে ২০২১ থেকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। পরে তা আবার সংশোধন করা হয়। এ বিষয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিকেলে সচিবালয়ে জানান, প্রতিমন্ত্রী তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং তা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি। তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। নিজে সাইন করা পদত্যাগপত্র ইতিমধ্যেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে। তার সুস্থতা এবং তার মঙ্গল কামনা করি। এদিকে জামালপুর ৪ আসনের এই সংসদ সদস্য প্রসঙ্গে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সংসদ সদস্য হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন জাতীয় সংসদের স্পিকার। অপরাধী যেই হোক, অপকর্ম যেই করুক, আইনের ঊর্ধ্বে কেউ নন। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছে। শেখ হাসিনার সরকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল রয়েছে। এমপির বিষয়েও যদি সেরকম গুরুতর কোনো অভিযোগ আসে, সেটা মাননীয় স্পিকার সিদ্ধান্ত নিতে পারে। এদিকে মঙ্গলবার বিকেলে মুরাদ হাসানকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। মঙ্গলবারই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের বক্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন সদ্য পদত্যাগী ডাক্তার মুরাদ। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে ২০১৯ সালের মে মাসে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং একজন চিত্রনায়িকার সঙ্গে ডাক্তার মুরাদ হাসানের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। গত কয়েকদিনে গুঞ্জন ছিল এ ঘটনার পর প্রতিমন্ত্রীর পদ হারানো নিয়েও। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, ডাক্তার মুরাদ হোসেন গত ৬ মাস ধরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে সরব হয়ে উঠেছেন এবং এই সরব হওয়ার প্রেক্ষিতে কিন্তু তার যেটা দেখা গেল যে তিনি বেফাস কথা বলতে বলতে শেষ মুহূর্তে এসে এমন কিছু কথা বলেন যার জন্য তার মন্ত্রিত্ব হারাতে হয়েছে। মুরাদ হাসানের বিষয়ে বিস্তারিত যদি একটু জানাতেন, তিনি আসলে কিভাবে উঠে এলেন? আপনি বললেন ৬ মাসের কথা, আর তথ্য সম্প্রচার মন্ত্রী উনি বলেছেন যে গত ৩ মাস ধরে তার আচরণটা ছিল অস্বাভাবিক এবং সেই অস্বাভাবিক আচরণের কারণে যেটি হলো তাকে মন্ত্রীপদ হারাতে হলো, শেষ পর্যন্ত দলের পদও তাকে হারাতে হলো। তবে সবচেয়ে আলোচনা যেটি এসেছে যে এই মুরাদ একসময় ছাত্রদল করতেন। এটি আলোচনার শুরুটাই করেছিলেন বিএনপির মহাসচিব। তিনি যেভাবে দাবি করেছিলেন, বিএনপির অনেক নেতাই মনে করছিলেন যে সময়ে চুপ থাকার কথা সে সময়ে বিএনপির মহাসচিব
মুরাদকে তার নিজের দলের একজন নেতা দাবি করছিলেন। এটি নিয়ে প্রশ্ন কিন্তু উঠেছিল, দলের মধ্যে নানা জল্পনা কল্পনা হয়েছিল। তো ছাত্র দলে তিনি কখন ঢুকলেন আর তার পদ বা কী ছিল, এটি নিয়ে যদিও গণমাধ্যমে চলে এসেছে বিস্তারিত, তারপরে একটু বলে রাখি তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আর এটি হয়েছিল 1996 সালের 4 সেপ্টেম্বর। 70 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল, সে সময় হয়েছিল। আর তখন কি বিএনপি ক্ষমতায় ছিল? তখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ, সবচেয়ে মজার তো বিষয়টা হচ্ছে এই তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেটি বলা হয়েছে, ওয়েবসাইটে বলা হয়েছে যে এই মুরাদ 1994 সালে এই ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রলীগের সদস্য হন এবং 1997 সালে সাংগঠনিক সম্পাদক হন আর 2000 সালে সভাপতি হন ময়মনসিংহ কলেজে। এখানেও কিন্তু ফারাক রয়েছে, অর্থাৎ তিনি যে তথ্যটি গোপন করেছেন সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। আর বিএনপির মহাসচিবের বক্তব্যের পরে সেটি নিয়ে কিন্তু তিনি অস্বীকার করে কোনো বক্তব্য দেননি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার বাবা একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং জামালপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান তালুকদার। সেই কারণেই হয়তো আওয়ামী লীগ এত দিকে ঘাটায়নি আমার যতটুকু মনে হয়। আর এই যে মুরাদের বিতর্কিত কর্মকাণ্ড সেটি একটু দেখতে চাই যে কি কারণে মুরাদকে বিতর্কিত কর্মকাণ্ড বলা হচ্ছে। সেটি হচ্ছে যে সংসদ ও মন্ত্রিসভাকে বিতর্কিত করা হয়েছে। তিনি একজন আইন প্রণেতা এবং মন্ত্রিসভার একজন সদস্য, যদিও যে মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী থাকেন তিনি মন্ত্রিসভার বৈঠকে থাকেন না। তারপরেও এই যে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এই দুটি বিভাগকে তিনি প্রশ্নের মুখে ফেলেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিতর্কিত করা হয়েছে। তিনি মাহিয়া মাহিকে যে ফোনে যে ধরনের কথাগুলো বলা হয়েছে যে ডিবি পাঠাবো, এসবি পাঠাবো, ডিজিএফআই পাঠাবো, এনএসআই পাঠাবো, পাঠিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো, এই কারণে অনেকের মধ্যে একটা প্রশ্ন তো তৈরি হয়েছে যে মন্ত্রী হলে বা এমপি হলেই এ ধরনের ক্ষমতার অপব্যবহার করা যায় কিনা। এটির কারণে এই বাহিনীগুলোকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দায়িত্বশীল পদে থেকে নারী সমাজকে অপমান করা হয়েছে। আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে নারী পুরুষের সমান অধিকার, বা একজনের মর্যাদাটাকে খাটো করে দেখা যাবে না, কিন্তু গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সেটি করেছেন। আর দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড এটি তো আছেই। আরেকটি বিষয় হচ্ছে যে তার এই ঘটনায় বিব্রত হয়েছে আওয়ামী লীগ এবং লজ্জিতও হয়েছে আওয়ামী লীগ। একজন নেতা সেটিই কিন্তু বলেছেন, সেই কারণেই তার বিরুদ্ধে এই তড়িৎ এই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে। কি বলছে আওয়ামী লীগ আমরা একটু দেখতে চাই আওয়ামী লীগের বক্তব্যগুলো। আওয়ামী লীগ বলছে যে বেফাস মন্তব্য থেকে বিরত থাকতে হবে, দলের যারা আছেন দায়িত্বশীল পদে থাকেন তাদেরকে এই বেফাস মন্তব্য থেকে বিরত থাকতে হবে। নীতি ও গঠনতন্ত্র বিরোধী কাজে ছাড় দেওয়া যাবে না। কেউ যদি নীতি এবং গঠনতন্ত্র বিরোধী, আওয়ামী লীগের যে গঠনতন্ত্রের 47-এর ক যেটি আছে এখানে স্পষ্ট বলা আছে দলের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, গঠনতন্ত্র বিরোধী কাজ করলে দলের কার্যনির্বাহী কমিটি কি করতে পারে সেই গঠনতন্ত্র বিরোধী মানতে হবে আর কি। আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তদন্ত, প্রায় 1500 অনুপ্রবেশকারীদের তালিকা কিন্তু আওয়ামী লীগ করেছিল এবং 70টি ভুইফোট সংগঠনের তালিকাও কিন্তু গণমাধ্যমে 21 বছর ধরে একটা দল করার পরও তাকে অনুপ্রবেশকারী কি বলা যায়? বলা যায় না। এই অর্থে আমি শুরুতেই বলে দিয়েছি যে তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিলেন, তিনি একসময় ছাত্রদল করতেন এবং যেটি বলা হচ্ছে তিনি সব দলের সুযোগ সুবিধাই নিয়েছেন সেই সময়, সেই কারণেই হয়তো এই বিষয়টি এসেছে। আর তাকে দল থেকে বহিষ্কারের পর জাফর যেটি হয়েছে তিনি যে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, এখন তার এমপি পদ যাবে কিনা এটি নিয়ে কিন্তু আইনি বিতর্ক দেখা দিয়েছে। যদিও আইনজীবীরা বলছেন নৈতিক স্খলনের কারণে তার এমপি পদ তিনি আর থাকতে পারেন না। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার করা, আমরা এখন সেই রিপোর্টে দেখব। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের জেরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর ডাক্তার মুরাদের সংসদ সদস্য পদ কেড়ে নেওয়ার দাবি উঠেছে। অনেকে বলছেন এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। মুরাদ কাণ্ডে লজ্জিত আওয়ামী লীগও। দলটির নেতারা বলছেন অন্যায় করলে কোনো ছাড় নয়। নারীদেরকে নিয়ে অসম্মানজনক কথা অথবা কুরুচিপূর্ণ কথা কোনোটাই বলা বাঞ্ছনীয় নয়। এটা এই ধরনের বক্তব্য তার কাছ থেকে কেউই প্রত্যাশা করে না। এজন্য আমরা বিব্রত এবং লজ্জিত। কোনো অন্যায় কাজ করে, কোনো অনৈতিক কাজ করে আওয়ামী লীগের থেকে সে শাস্তি ছাড়া
নিষ্কৃতি পাবে না। মুরাদকে দল থেকে বহিষ্কার করার পর তার এমপি পদ যাবে কিনা এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আইনজীবীরা বলছেন, আইনে বিতর্ক থাকলেও নৈতিক স্খলনের কারণে এমপি পদ ছাড়তে হবে তাকে। যেহেতু উপযুক্ত আদালত কর্তৃক উনি সাজাপ্রাপ্ত হয়নি, ওনাকে দল কিন্তু ওনাকে অ্যাপ্রিসিয়েট করে নাই, দল ওনাকে মন্ত্রিত্ব পদটা ছিনিয়ে নিয়েছে। দ্যাট মিনস ওনার দল অ্যাকসেপ্ট করে নিল নৈতিকতা খলনের যে এলিগেশন সেটা কারেক্ট। সেই দিক থেকে আমি যদি বিবেচনা করি, আমি একজন সাধারণ আইনজীবী বা সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি ওনার সংসদ সদস্য পদে থাকা উচিত না। এদিকে নারীদের নিয়ে মুরাদের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভিডিও 24 ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাফর আফজাল, দেখলাম তার ব্যাপারে কথা হচ্ছে এমপি পদ যাওয়ার বিষয়ে, এবং এরপরে আসলে আজকে তো আরো বেশ কিছু ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে, সেগুলো কি যদি একটু বিস্তারিত জানাতেন। সেটা বলবো, আগে এমপি পদ কখন যায়, সংবিধান কি বলে, আইন কি বলে, একটু নজির দেখাতে চাই। সংবিধানে এমপি পদ যাওয়া নিয়ে 3টি কারণের কথা বলা আছে। প্রথম কারণটি হচ্ছে নৈতিক স্খলনের অভিযোগে কারো যদি 2 বছরের দণ্ড হন, আদালত যদি সেই দণ্ডটা দেন তাহলে তার এমপি পদ চলে যাবে, এবং দণ্ডটা খাটার 5 বছর পরে তিনি আবার এমপি পদে নির্বাচন করতে পারবেন। এক্ষেত্রে তিনি যেহেতু এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা হয় নাই বা তিনি আদালতের দ্বারস্থ হয় নাই, তাকে আদালতের মুখোমুখি করতে হয় নাই, এক্ষেত্রে তার বিষয়টি এখানে খাটতেছে না। আর দল থেকে পদত্যাগ, তিনি যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে তার এমপি পদ চলে যাবে। আর দলের বিপক্ষে ভোট, এটি হচ্ছে সংসদের বিষয়। সংসদে যখন সরকারি দল কোনো বিল আনে এবং সেই বিলের বিপক্ষে যদি কেউ ভোট দেন তাহলে এটাকে বলে ফ্লোর ক্রসিং, যেটাকে বলে। দ্বিতীয় যেটি বললেন, দল থেকে পদত্যাগ বললেন, দল থেকে বহিষ্কার করলেও কি চলে যাবে নাকি সেটা আসলে এখানেই স্পষ্ট করে বলা নেই। সেই কারণেই বিতর্কটা উঠছে যে এই 3টি কারণেই মূলত একজন এমপির পদ যায়, কিন্তু দল থেকে বহিষ্কার করলে সেটি ক্ষেত্রে যায় কিনা, অতীতের কয়েকটি উদাহরণ আছে। আমরা যদি অতীতের উদাহরণগুলো দেখি তাহলে বুঝতে পারবো। এর আগে লতিফ সিদ্দিকীর পদত্যাগের ইস্যুটা আলোচনায় এসছে। লতিফ সিদ্দিকীকে এই একই রকমের কারণ, বেফাস মন্তব্যের কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং আওয়ামী লীগ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয় যে লতিফ সিদ্দিকীর এমপি পদটা যেন খালি করা হয়। কিন্তু সংসদ সচিবালয় বলেছেন বা নির্বাচন কমিশন বলেছেন যে আইনে এটি নিয়ে স্পষ্ট বিধান নেই। সেই কারণে পরে লতিফ সিদ্দিকী বাধ্য হন নিজেই পদত্যাগ করতে, তার কারণে তার পদটি শূন্য হয়ে যায়। আর পাপুলের এমপি পদ বাতিল হয়েছে দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে। আর সুলতান মোহাম্মদ মনসুরের পদ নিয়ে পুরনো বিতর্ক, অর্থাৎ সুলতান মোহাম্মদ মনসুর গত ইলেকশনে বিএনপির ঐক্যজোটের প্রার্থী ছিলেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সংসদে যাবেন না, শপথ নেবেন না, কিন্তু দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি শপথ নিয়েছিলেন। সেই কারণে দল থেকে তাকে বহিষ্কার করেছিল এবং সাংগঠনিক পদ থেকেও তাকে বহিষ্কার করেছিল, তারপরেও কিন্তু তার পদ যায় নাই। তো এটা বোঝা যায় যে দল থেকে বহিষ্কার করলেও একটি আইনি বিতর্ক কিন্তু থাকেই। আর আজকে এই ডাক্তার মুরাদ কাণ্ডে চিত্রনায়ক ইমনকে 2 দফা জিজ্ঞাসাবাদ করেছে। 1 দফা জিজ্ঞাসাবাদ করেছে ডিবি, আরেক দফা জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমাদের সহকর্মী বুলবুল রেজা রিপোর্টটি করেছেন, আমরা রিপোর্টটি দেখে আসি। ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমনের ফোনালাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কদিন আগেই। ইমনের ফোনে চিত্রনায়িকা মাহিকে আপত্তিকর নানা মন্তব্য করেন ডাক্তার মুরাদ। সেই অডিও ভাইরাল হওয়ার পর সাইবার নিরাপত্তাহীনতায় ভুগছেন চিত্রনায়ক ইমন। তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে এমন ভাবনার কথা জানিয়ে নিজেই সোমবার রাতে এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। কথা বলেছেন কর্মকর্তাদের সঙ্গে। আমি নিজে থেকে গিয়েছিলাম, এত বড় একটা ঘটনা ঘটলো, অডিও তো আমার সাইবার সিকিউরিটি তো একটা ব্যাপার আছে, আমার ফেসবুক সবকিছু হ্যাক ট্যাগের একটা ঝামেলা থাকতে পারে। তো আমি বললাম যে ভাই যদি এরকম কোনো ঝামেলা টামেলা হয় বা আমাকে একটু তাহলে হেল্প করেন, ওটার জন্য গিয়েছিলাম। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন চিত্রনায়িকা মাহি চাইলে তার বক্তব্য শুনবেন তারা। এছাড়া ডাক্তার মুরাদকে ফেসবুক লাইভে আমন্ত্রণ জানানো নাহিদ সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া তার কিছু অডিওর কথা সে বলেছেন, নিজ থেকে বলেছেন, এগুলি তো আমরা শুনেছি এবং আমরা তাকে এটাও বলেছি যে আপনার কোনো সিকিউরিটি সেটার সে কোনো সমস্যা না। মাহি যদি এরকম আসে তার সাথে কথা বলবো, আমরা যে আসে কথা বলবো। নাহিদ নামে একটি ছেলে প্রায় তার টিভি ক্যামেরার মধ্যে রয়েছে, সে মন্ত্রী মহোদয়কে বিভিন্ন সময় সে উস্কানিমূলক কথা বলেছেন, তার সম্পর্কে আমরা খুব খবর নিচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ডাক্তার মুরাদ হাসান, চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহির একটি ফোনালাপ। সেখানে মাহিকে অশ্লীল কথাবার্তা ছাড়াও হুমকি দিতে শোনা যায়। এই ঘটনার পর বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছেন নেটিজেনরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।
আফজাল, ইমনের বিষয়টি তো দেখলাম, নাহিদের কথা আসলো। নাহিদ রেঞ্জ পিকচার্স নামে তাকে একটা ইউটিউব চ্যানেল আছে। 2012 সালে প্রতারণার মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 25 লাখ টাকা আত্মসাৎ এবং হত্যার হুমকি দিয়েছিলেন ধারকারীকে। তো এই নাহিদকে আসলে মুরাদ কেন স্পেস দিচ্ছিলেন, কিংবা তাকে ব্যাপারে আসলে কি ভাবছে? না, এই বিষয়টি আমার আসলে জানা নেই যে মুরাদ কেন বারবার নাহিদের ডাকে সাড়া দিয়ে ফেসবুক লাইভ করেছেন, এটি আমার বিষয়ে জানা নেই। তবে আজকে সবশেষ মুরাদ কাণ্ডে নিয়ে যেটি আপডেটটা আমরা একটু দিতে চাই, দিয়ে শেষ করবো আশা করি। মুরাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে, শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন, আর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জামালপুরের তিনি আওয়ামী লীগের স্বাস্থ্য ও বিষয়ক সম্পাদক ছিলেন, সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। মামলার সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, যেহেতু বিএনপি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যগুলো করেছেন, আর চিত্রনায়ক ইমনকে ডিবি ও র্যাবের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটি হচ্ছে বিষয়। আর সবচেয়ে বড় বিষয় যে হচ্ছে যে এই ডাক্তার মুরাদের যে নৈতিক স্খলনের অভিযোগটি এরই মধ্যে কিন্তু প্রমাণিত হয়েছে, আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি, কিন্তু সরকারি দল, যে দলের মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য হয়েছিলেন, তারা কিন্তু প্রমাণ পেয়েছে। সেই কারণে অনেকেই বলছেন যে নৈতিক স্খলনের যেহেতু অভিযোগে প্রমাণিত হয়েছে, তার দলীয় পদ থেকেও তাকে যেহেতু সরানো হয়েছে, তার সংসদ সদস্য পদে থাকার অধিকার তার নেই। আর সবশেষে যেটি বলে রাখি যে তিনি ফেসবুক স্ট্যাটাসে যে ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, তার ভাষাটা দেখলে আপনি বুঝতে পারবেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি কোনো তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না যে তিনি আসলে অপরাধ করেছেন। কারণ তিনি এক জায়গায় নিজেই বলেছেন, আমার মুখ এত খারাপ আমার আশপাশে কেউ থাকতে পারে না। হ্যাঁ, তো সেই কারণেই যে তার মতো একজন ব্যক্তিকে সংসদ সদস্য পদে রাখবেন কিনা, বা তাকে সংসদ সদস্য পদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেবে কিনা, সেটি আসলে দেখার বিষয়। অনেক ধন্যবাদ আব্দুল আপনাকে। আমাদের প্রত্যাশা ভবিষ্যতে আসলে জনপ্রতিনিধি এবং যারা নাকি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবেন, তাদের অবশ্যই আরও সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে, এবং তারা আমাদের যেই জনগণের যে প্রত্যাশা সেটি পূরণ করতে সমর্থ হবেন। কোভিড পরবর্তী সময়ে বিশ্বজুড়ে পুষ্টিহীনতার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্যোগকালে খাদ্য সংকট মেটাতে আঞ্চলিক খাদ্য ভাণ্ডার গড়ে তোলা বড় সমাধান হতে পারে। বিকেলে জাপান সরকারের আয়োজনে টোকিও নিউট্রিশন ফর গ্রোথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় খাদ্য ও পুষ্টির পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে 5 দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান। International community needs to work together to address the challenges of COVID-19, including its impact on nutrition programs. Enhance collaboration to advance research for growing high-yielding nutritious food. Build food banks at regional and global levels to secure from emergency disasters. Exchange best practices and expertise for increasing nutrient contents in food. Disburse the committed climate adaptation fund to adapt to the climate-led extreme events that hamper food production. পদ্মা নামে ফরিদপুর ও মেঘনা নামে কুমিল্লা বিভাগ করতে আবারও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভা শেষে কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সকালে এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় 7,447 কোটি 7 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অর্থবছরের সপ্তম একনেক সভায় আলোচনার টেবিলে ওঠে 10 প্রকল্প। এর মধ্যে 1538 কোটি টাকা ব্যয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রকল্পটি পাশ হয়। আর এই প্রকল্পটি নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী আরও একবার পদ্মা নামে ফরিদপুর ও মেঘনা নামে কুমিল্লা বিভাগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উন্নয়ন প্রকল্পের কাজে স্বচ্ছতা আনারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমাদের দুটা বড় নদী, মেঘনা পদ্মা। কুমিল্লাটা হতে পারে মেঘনা ডিভিশন আর ফরিদপুর হবে পদ্মা ডিভিশন। উনি দুইটা নদীর নাম এটা চাচ্ছেন, এরকম একটা ইচ্ছা নিয়ে আবার পুনর্ব্যক্ত করেছেন। 2025 সালের মধ্যে 456 কোটি টাকা ব্যয়ে বরিশাল, রংপুর সহ 5টি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপন করা হবে। আর 322 কোটি টাকা খরচ করে সেচ কাঠামোতে আনা হবে পরিবর্তন। তবে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি আনা নেয়ার কাজে ব্যবহৃত মোংলা বন্দর হয়ে চাঁদপুর থেকে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়ন প্রকল্পে সংশোধনে এনে বাড়ানো হয়েছে ব্যয়। 334 কোটি টাকা ব্যয় বাড়িয়ে 1290 কোটি টাকা খরচ করা হবে এই প্রকল্পে। একটি কমিটি হবে যা সমন্বয়ের কাজ করবে। পানিতে এক্সপার্ট হলো পানি মন্ত্রণালয়, আর নৌ চলাচলে এক্সপার্ট হলো নৌ মন্ত্রণালয়,
এই কাজটার জন্য সাবধানতার সঙ্গে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এইটা সাবধানতা অবলম্বনের সমন্বয়ের দায়িত্ব পড়েছে আমার মিনিস্ট্রির উপরে। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছি যে আমাদেরকে পুরোপুরি ওমিক্রন শেষ না হওয়া পর্যন্ত। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ, তিস্তার পানি বন্টন চুক্তি সহ অমীমাংসিত সব ইস্যুতে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী হর্ষবর্ধন শ্রিংলা। 2 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, মানুষের কল্যাণে 2 দেশের সুসম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। মূলত সেই সফরের অগ্রগতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। প্রথমেই তিনি ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে দ্বিপক্ষীয় অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান 2 দেশের পররাষ্ট্র সচিব। আজকে আমি পররাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করব। পরে হর্ষবর্ধন শ্রিংলা যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ভারতীয় রাষ্ট্রপতির বাংলাদেশ সফর ছাড়াও সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বন্টন চুক্তি সহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে আলোচনা হয়। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। সকল অমীমাংসিত ইস্যু ছাড়াও নতুন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব সমস্যা সমাধানের পাশাপাশি 2 দেশের জনগণের কল্যাণের জন্য নতুন নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। বর্ডার ইস্যু তারা নিজেরাই বলেছেন যে তারা এইগুলোর উপর আরো সতর্ক দৃষ্টি রাখবেন এবং একটা ফর্মুলা দিয়েছেন যাতে এই ঝামেলা না হয়। পানির সম্পর্কেও হয়েছে, সবগুলো আমরা সমাধান করব আলোচনার মাধ্যমে সেইটা এবং ত্বরান্বিত করা হবে। এরপর সফরের অংশ হিসেবে শ্রিংলা সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ও 2 দেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। সফরের শেষ দিন বুধবার ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে বছর জুড়েই যেন স্থায়ী হচ্ছে ডেঙ্গু। পরিবর্তন আসছে এডিসের জীবনচক্রেও। ডিসেম্বরেও প্রায় 30 থেকে 40% বাড়িতে মিলছে লার্ভা। স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা জরিপে মিলেছে এমন প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন, বছর জুড়েই চালাতে হবে এডিস নিধন কার্যক্রম। এদিকে আরও 2 জন সহ চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানি 100 জনের। রাশেদ লিমনের রিপোর্ট। পরিসংখ্যান বলছে, ডিসেম্বরে রাজধানীর হাসপাতালে কালে ভদ্রে মেলে 2-1টা ডেঙ্গু রোগী। তবে এবার পরিস্থিতি পুরোটাই ভিন্ন। এই মৌসুমে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 100-র উপরে। রাজধানী জুড়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পরবর্তী জরিপ। জরিপের প্রথম 3 দিনে প্রতি 10টি বাড়ির 3 থেকে 4টি বাড়িতেই মিলছে লার্ভার উপস্থিতি। এটা আমার না, এটা আরেকজনের তৈরি গেছে। আমরা পরিষ্কারভাবে রাখি, এটা যে কালকে ময়লাগুলো কালকে ফেলানো হয়েছে। অধিদপ্তর বলছে, নির্মাণাধীন ভবনের পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পাত্রেও মিলছে লার্ভা। পানির বোতল, অন টাইম গ্লাস, পলিথিনের প্যাকেটগুলোতেও পানি জমতে থাকা আমরা মাঠ পর্যায়ে আমরা এটা দেখেছি। কীটতত্ত্ববিদরা বলছেন, বদলে গেছে এডিসের জীবনচক্র। তাই অসময়ে মিলছে ডেঙ্গুর লার্ভা। কারণ হিসেবে বলা হচ্ছে জলবায়ুর পরিবর্তনে অসময়ে বৃষ্টিপাত, এছাড়া নগরায়নের ফলে প্লাস্টিকের পাত্রের অতিরিক্ত ব্যবহারও প্রভাব ফেলেছে ডেঙ্গু বিস্তারে। উপযোগী তাপমাত্রা, উপযোগী বৃষ্টিপাত এখন আমরা ডিসেম্বরের শীতের সময় আমরা পাচ্ছি। এই পরিবর্তন ঘটেছে, এডিস মশার চারিত্রিক পরিবর্তন ঘটেছে, এডিস মশার প্রজননগত পরিবর্তন ঘটেছে। আমরা ওয়ান টাইম যে গ্লাসগুলো খাচ্ছি, এই গ্লাসগুলো কিন্তু গত 5 বছরে ব্যাপক হারে বাংলাদেশে বেড়ে গেছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 98 জন, আর এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 27,500-এরও বেশি। ছোট্ট একটি পাত্রে জমে থাকা পানীয় যে কতটা ভয়ঙ্কর হতে পারে তারই প্রমাণ মিলছে স্বাস্থ্য অধিদপ্তরের এই জরিপে এসে। আর একটা সময় যখন জুন থেকে সেপ্টেম্বরে ধরা হতো ডেঙ্গুর জন্য ভয়ঙ্কর সময়, সে ধারণাও অনেকটা বদলে গেছে। তাই তো এখন বছর জুড়েই সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব, মালয়েশিয়া ও ভারতের পর বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে যাচ্ছে ভুটান। শিগগিরই চুক্তি হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
রপ্তানির পাশাপাশি ব্যান্ডউইথ সক্ষমতা বাড়াতে জোরে সোরে চলছে তৃতীয় সাবমেরিন কেবলের কাজ। তৃতীয় কেবলটি যুক্ত হলে আরও ৭,২০০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতা বাড়বে। রাজধানীতে 5 দিনব্যাপী বিজয় প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মোস্তফা জব্বার। সুউচ্চ পাহাড় আর সবুজে ঘেরা দক্ষিণ এশিয়ার অপরূপ সুন্দর দেশ ভুটান। ৪৬,৫০০ বর্গ কিলোমিটারের ভুটান মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। বন্ধুপ্রতিম দেশটির ডিজিটালাইজেশনে এবার ব্যান্ডউইথ সরবরাহ করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে 5 দিনব্যাপী বিজয় প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ভারত, সৌদি আরব, মালয়েশিয়ার পর ভুটান হতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ডউইথের চতুর্থ ক্রেতা। আমি ভুটানের সাথে চুক্তি সই করব, কালকে কনফার্ম করেছি। বাংলাদেশের ব্যান্ডউইথের উপর নির্ভর করবে ভুটানের ডিজিটাইজেশন কর্মকাণ্ড। বর্তমানে দেশের 2টি সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ সক্ষমতা 2700 জিবিপিএস। এর বিপরীতে বর্তমানে ব্যবহার হচ্ছে 1600 জিবিপিএস এর ব্যান্ডউইথ। অব্যবহৃত ব্যান্ডউইথ থেকে সৌদি আরবে 600 জিবিপিএস, মালয়েশিয়ায় 200 জিবিপিএস এবং ভারতে 10 জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি হচ্ছে। সক্ষমতা বাড়াতে চলছে তৃতীয় সাবমেরিন কেবলের কাজ। আমাদের তৃতীয় সাবমেরিন কেবলের প্রস্তুতি চলছে, এটি আমরা ইনশাআল্লাহ 2024 সালে সচল করতে পারবো। শুধু তাই নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের প্রস্তুতি জোরে সোরে চলছে বলে জানালেন মন্ত্রী। আপনারা শুনলে খুশি হবেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আমরা এখন প্রস্তুতির পর্যায়ে আছে। আমরা আশা করছি 23-24 সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে উৎক্ষেপণ করা হবে। এ সময় 12 ডিসেম্বর 5G চালু করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান মোস্তফা জব্বার। 12 ডিসেম্বর 5G প্রযুক্তির সাথে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মন্ত্রিত্বের পর মুরাদ হাসান হারালেন জেলা আওয়ামী লীগের পদ, যোগ্যতা হারিয়েছেন সংসদ সদস্য হিসেবেও। বিব্রত দল, 3 মাস ধরে ছিলেন অস্বাভাবিক, জানালেন তথ্যমন্ত্রী। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।